নমস্কার, আমি দেবাত্রেয় গুহ। আজ আমার ইউটিউব চ্যানেলে আমার লেখা এমন একটা গল্প নিয়ে এলাম, যে গল্প আপনাদেরকে ভাবাবে, আপনাদেরকে চিন্তা করাবে এবং কেউ কেউ বা গল্পের সাথে নিজের জীবনেরও মিল খুঁজে পেয়ে যেতে পারেন। গল্পটির সমস্তভাবেই মনস্তাত্ত্বিক আবহে লেখা। গল্পের নাম ভুল। গল্প পাঠে আমি দেবাত্রেয় গুহ এবং এটি আমারই গল্প। আজ পাত্রপক্ষের মেহুলিকে দেখতে আসার কথা, সেই জন্য রায়বাড়িতে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। দিদি, গোলাপি শাড়িটা পর, দেখবি তোকে দেখে ওরা চোখ ফেরাতে পারবে না। কথাগুলো বলে মেহুলির 8 বছরের ছোট বোন আহেলি। মেহুলির থেকে প্রায় 8 বছরের ছোট বোনের কথা মতো তাই গোলাপি শাড়িটাই পরে সে। আদরের বড় নাতনিকে খুব যত্ন করে নিজের হাতের বালা দুটো পরিয়ে দিয়েছিল ঠাকুমা হৈমন্তী দেবী, কিন্তু শাড়িটা তার বিশেষ একটা পছন্দ হয়নি। আসলে মেহুলির গায়ের রঙের সাথে শাড়িটা কোথাও যেন একটু বেমানানি লাগছে। কিন্তু বিশেষ কথা না বাড়িয়ে ছেলে ও বৌমাকে শুধু একটাই কথা তিনি বলেছিলেন, পাত্রপক্ষের সামনে প্রথম দিনই ছোট মেয়েকে এনো না। কিন্তু মন্দিরা দেবীও অনিকেত এই কথায় খুব একটা গুরুত্ব দেন না। মায়ের বয়স হয়েছে তাই চিনতে ধারা শেখেলে। মন্দিরা দেবী তীর্যকভাবে অনিকেতকে উদ্দেশ্য করে বলেন। যথারীতি বিকালে পাত্রপক্ষ আসেন, তাদের যথাসম্ভব আপ্যায়ন করা হয়। পাত্র ডক্টর, সুদর্শন চেহারা, পরিবারটিও ছোট, ঝুটঝামেলাবিহীন। সব দিক থেকেই বেশ পছন্দ হয়ে যায় মন্দিরা দেবী ও অনিকেতের। মেহুলিরও সৌম্যকে প্রথম দেখাতেই খুবই পছন্দ হয়ে যায়। দুজনে বেশ কিছু কথাও বলে। তাদের সঙ্গে সব সময় আহেলি থাকে এবং বেশ হাসি মজায় সন্ধ্যাটা কেটে যায়। যদিও হৈমন্তী দেবী কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন তার কথা না শোনার জন্য, কিন্তু ভালোভাবে সবকিছু হয়ে যাওয়ায় তিনি বিশেষ কথা বলেননি এই ব্যাপারে। কিন্তু সব হিসাব বদলে যায় বিয়ের ঠিক 1 মাস আগে। বলা যায় বিনা মেঘে বজ্রপাত হয় রায় পরিবারের ওপর, যখন সৌম্য জানায় সে মেহুলিকে নয় আহেলিকে বিয়ে করতে চায়। বিয়ের সমস্ত কেনাকাটা প্রায় শেষ, ক্যাটারিং, বাড়ি সব কনফার্ম। এই সময় এই রকম একটা কথা পরিবারে ঝড় তোলে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ধাক্কা সামলানো সহজ নয়, তাই মন্দিরা দেবী ছোট মেয়ের সাথেই সৌম্যর বিয়ে দেওয়ার সিদ্ধান্তে অটল হন। প্রথমে অনিকেত ও হৈমন্তী দেবীর তীব্র আপত্তি জানান, কিন্তু মন্দিরা দেবীর প্রেশার বেড়ে গিয়ে শরীর খারাপ হয়ে পড়লে তারাও এই সিদ্ধান্ত বাধ্য হয়ে মেনে নেন। কিন্তু মেহুলি চরম আঘাতে অপমানে কঠিন হয়ে যায়। বলা যায় এতটাই আঘাত সে পেয়েছিল যা তাকে মানসিক অবসাদের চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। মা বাবা সবটা মেনে নিতে বলেছিল, কিন্তু বলা যতটা সহজ, মেনে নেওয়া কি অতই সহজ? চরম রাগ ঘৃণায় সে এই বিয়ের দিন নিজেকে ঘর বন্দি করে রাখে। শুধু তার বন্দি দশায় তার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে সব সময় তার সাথে থেকেছেন হৈমন্তী দেবী। তিনি ছোট নাতনি ও নাতজামাইকে আশীর্বাদ পর্যন্ত করেননি। শুধু আহেলির বিদায় বেলায় সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, ভুল করলে, চরম ভুল, এর মাসুল দিতেই হবে। বিয়ের বেশ কয়েক মাস অতিক্রান্ত। মন্দিরা দেবী ও অনিকেত বড় মেয়ের আচরণে এখন বেশ অসন্তুষ্ট। যা হওয়ার হয়ে গেছে, কিন্তু তার ব্যবহার দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সর্বোপরি ছোট বোনের সাথে কথা না বলার জন্য সৌম্য ও আহেলি এই বাড়িতে আসতে দ্বিধাবোধ করে। তাই মন্দিরা দেবী মেহুলিকে বলেন, এত হিংসা তোর ছোট বোনের ওপর, শুধুমাত্র তোর জন্য ঠিক করা পাত্রের সাথে ওর বিয়ে হয়েছে জন্য? ওর কি দোষ? যদি সৌম্যর ওকে পছন্দ হয় তো কি করার আছে? মায়ের এই তির্যক কথার সেদিন একটাই উত্তর দিয়েছিল মেহুলি,
এই পৃথিবীতে সৌম্য ছাড়া আর কোনো ছেলে কি ছিল না? তৎক্ষণাৎ এই প্রস্তাব কি নাকচ করা যেত না? মেয়ে কোনো পণ্য নয় যে একটার জায়গায় আরেকটাকে পছন্দ করা যায়। এই ঘটনার 6 মাস পরেই জামাই ষষ্ঠীর দিন সৌম্য আহিলি সবে খেতে বসেছে, সেই সময় চরম দুর্ঘটনাটি ঘটে যায়। গরম মাংসের ঝোল সমেত কড়াই নিয়ে মেঝেতে পড়ে যান মন্দিরা দেবী। ফুটন্ত ঝোলে সারা শরীর পুড়ে যায়। চরম যন্ত্রণায় 7 দিন হাসপাতালে কাটিয়ে যখন বাড়ি ফেরেন মন্দিরা দেবী, তখন তার মুখের অর্ধেক অংশ, গলা, বুক ঝলসানো ঘায়ে দগ্ধ। জ্বালা যন্ত্রণায় বিকৃত শরীর নিয়ে কাতরাচ্ছেন তিনি, আর পরম যত্নে সেই পুড়ে যাওয়া জায়গায় বার্নল লাগিয়ে দিচ্ছে মাকে মেহুলি। এই ঘটনার কিছুদিনের মধ্যেই মন্দিরা দেবীর স্বামী অনিকেতের অফিস থেকে বদলির প্রস্তাব আসে। আসলে চাকরির শেষ সীমায় তিনি পৌঁছে গেছেন আর কয়েকদিন পরে রিটায়ার্ড, তাই এই বদলির প্রস্তাব নাকচ করার কোনো উপায় তার কাছে ছিল না। কিন্তু মন্দিরা দেবী স্বামীর এই বদলি কখনোই মন থেকে মেনে নিতে পারেন না। তিনি ভাবেন হয়তো তার ঝলসানো দগ্ধ শরীর, তার অসুস্থতা স্বামীকে বিরক্তি করছে এবং সেই জন্য তার থেকে পালানোর অভিপ্রায় অনিকেত বদলির প্রস্তাব নিয়েছেন। তাই অকথ্য ভাষায় অনিকেতকে চরমভাবে গালাগালি করতে থাকে এবং তার বিকৃত হয়ে যাওয়া শরীরের প্রতি বিতৃষ্ণার জন্যই যে অনিকেত এই কাজ করেছে সেই নিয়েও কথা বলতে তিনি ছাড়েন না। এই সময় হৈমন্তী দেবী এবং মেহুলি দুজনেই মাকে বোঝায় যে বাবার বদলিটা স্বাভাবিক, এতে বাবার দোষটা কোথায়, তাই মেনে নিতে হয়। কিন্তু মেনে নেওয়া যতটা সহজ বা বলা যতটা সহজ, মানিয়ে নেওয়া কি আদেও সহজ ব্যাপার? প্রশ্ন থেকেই যায়। অনিকেতের বদলি হয়ে গেলে মেহুলি এবং আহিলির সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা অনেকটাই মুছে যায়। এই সময় মেহুলি আহিলি ও সৌম্যকে তাদের বাড়িতে এসে কিছুদিন থাকতে বলেন, কারণ মা চরমভাবে অসুস্থ এবং মানসিক দিক থেকেও মা বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। তাই একা সংসার সামলানো তার পক্ষে সম্ভব নয়। আর যেহেতু সৌম্য একজন নামকরা ডক্টর, তাই মায়ের এই সময় সৌম্যকে পাশে পেলে হয়তো সুস্থ হতে একটু সুবিধা হবে। দুই বোনের মধ্যে যে সম্পর্কের প্রাচীর উঠেছিল সেই প্রাচীর ভেঙে যায় এবং সৌম্য ও আহিলি এই বাড়িতে এসে থাকা শুরু করে। সেই শুরু। আহিলি মায়ের দিকটা দেখত এবং মেহুলি রান্না বান্না করত। মেহুলির হাতের মাংসের ঝোলের প্রশংসা করে সৌম্য। এইভাবে দুজনের মধ্যে ধীরে ধীরে কথা শুরু হয়। সম্পর্কের যে শীতলতা তৈরি হয়েছিল বা গাম্ভীর্য তৈরি হয়েছিল তা আস্তে আস্তে মসৃণ হয়ে যায়। তুমি খুব সুন্দর রাঁধতে পারো তো, তোমার গানের গলাটা ভারী চমৎকার তো। এইভাবেই আস্তে আস্তে মেহুলি এবং সৌম্যর মধ্যে কোথাও একটা ভাব জমে যায় এবং সেদিনকে নার্সিংহোমে বেরোনোর আগে মেহুলির হাতটা ধরে সৌম্য বলে, আজ যদি বিকাল একটু সময় হয় তাহলে একটু কফি শপে তুমি এসো না, বেশ কিছু কথা তোমায় বলার ছিল। এই সকল ঘটনা বাড়ির সকলের চোখ এড়িয়ে গেলেও হৈমন্তী দেবীর চোখ কিন্তু এড়ায় না। আদরের বড় নাতনিকে ঘরে ডাকেন তিনি, শুধু বলেন, নিজের অজান্তেই ভুলটা করিস না মেহু, শুধু নিজের লক্ষ্য স্থির রাখ। ঠাকুমার কথার অর্থটা সেদিন মেহুলি হয়তো বোঝেনি, তাও ঠাকুমা তার একমাত্র বেঁচে থাকার প্রাণশক্তি, তাই ঠাকুমার কোনো কথাই সে উপেক্ষা করে না। আজ সকাল থেকেই আহিলির খুব শ্বাসকষ্টটা বেড়েছে। সাধারণত ওয়েদার চেঞ্জের সময় তার এই সমস্যাটা খুব বেড়ে যায়। অ্যালার্জিও হয় মারাত্মক। সকাল থেকে বারবার ইনহেলার নিয়েও কমছে না। বুকের মধ্যে বালিশ নিয়ে বসে আছে। এবার হয়তো নেবুলাইজার নিতে হবে।
তার ব্যবস্থা করছিল মেহুলি, কারণ ছোট বোনের এই সমস্যায় সেই এগুলো করতো। ঠিক আছে, তাহলে তোকে আমি নেবুলাইজারটা দিয়ে গেলাম, এবার একটু আমাকে বেরোতে হবে রে। কোথায় যাচ্ছিস দিদি এই সময়? আসলে পিএইচডির পেপারগুলো আমার সাবমিট করার আজকেই লাস্ট ডেট, তাই আজকে দুপুরটা আমাকে মিস করা চলবে না। আমি একটু বেরালাম, যদি তোর কোনো অসুবিধা হয় তাহলে ইনহেলার নেবুলাইজার নিয়ে কাজটা চালিয়ে দিস, বা যদি খুব সমস্যা হয় তাহলে সৌম্যকে ডেকে নিস, আমাকে আজকে বেরোতেই হবে। বেশি কথা বাড়ায় না হেলি, মেহুলি বেরিয়ে যায়। ধোয়া ওঠা কফি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে সৌম্য, আর সম্পূর্ণ একটা অনুভূতি নিয়ে মেহুলি সৌম্যর সাথে গল্পে মত্ত। অপরদিকে প্রবল শ্বাসকষ্টে জর্জরিত আহিলি, দগ্ধ শরীর নিয়ে মানসিক যন্ত্রণায় মন্দিরা দেবী বারবার সৌম্যকে ফোন করছে, কিন্তু ফোনটা বারবার কেটে দিচ্ছে সৌম্য। চরম যন্ত্রণা, চরম শ্বাসকষ্ট নিয়ে আহিলির মনে জমতে থাকে ক্ষোভ। কে ভুল, কে ঠিক, কার ভুল ছিল, এটাই এখন প্রশ্ন থেকে যায়। সৌম্য ও মেহুলির মধ্যে বেশ একটা সুন্দর কেমিস্ট্রি গড়ে উঠতে থাকে। অপরদিকে আহিলিও বুঝতে শুরু করে সৌম্যর সঙ্গে তার দূরত্বটা এবং দিদির মধ্যেও চেঞ্জিংটা। কিন্তু ঘটনা কোন দিকে এগোচ্ছে বা ঘটনা কি হতে চলেছে সম্পূর্ণটা সে ধরতে পারে না, বা ধরতে পারলেও অনেক কিছুই আজ তার নাগালের বাইরে। কারণ একটা সময় মেহুলিকে দেখতে আসা সৌম্যকে তার ভালো লেগে গিয়েছিল, এবং সেই ভালো লাগা থেকেই সে সৌম্যকে দৃষ্টি আকর্ষণের জন্য নানা পথ অবলম্বন করেছিল। কখনো নিজের ক্রপ টপ পরা ছবি, কখনো বা রেস্টুরেন্টে বিভিন্ন আছিলায় দেখা করার প্রস্তাব, কখনো বা ব্যজস্তুতি অলঙ্কারের মাধ্যমে দিদি সেকেলে, দিদি মডার্ন নয়, এই সমস্ত কথাগুলো বলে বলে সৌম্যর মন থেকে মেহুলিকে মুছে দিতে সে বদ্ধপরিকর হয়েছিল। আর সৌম্য শান্ত শিষ্ট স্বভাবের, কবিতা, গান, ভালোবাসা, মেহুলির তুলনায় প্রাণোচ্ছল ছটপটে আহিলিকেই নিজের অজান্তে মন দিয়ে বসেছিল, এবং যার ভয়ঙ্কর পরিণামে বিয়ের 1 মাসের মাথায় সৌম্য নিজের মত পরিবর্তন করে মেহুলির জায়গায় আহিলিকে বিয়ে করে বসে। এই ছিল ঘটনা। এরপর ঘটনা কোন দিকে বাঁক নেয়? এক অসাধারণ সন্ধ্যা, যে সন্ধ্যায় মন্দিরা দেবী প্রচণ্ড রোজকার মতো যন্ত্রণায় ছটপট করছেন, নিজের ভাগ্যকে দুষছেন, আয়নায় বিকৃত হয়ে যাওয়া নিজের চেহারা দেখে নিজেই চিৎকার করছেন। আহিলি আজকাল টেনশন নিতে নিতে প্রচণ্ড তার শ্বাসকষ্ট হয়ে যায়। অপরদিকে পিয়ানোতে ঝড় তুলছে মেহুলি, আর হাতে ওয়াইনের গ্লাস নিয়ে সৌম্য মজে আছে মেহুলির সেই গানে, মন বড় অবুঝ এই মন। কি অসাধারণ সঙ্গীত, একের পর এক গান, মেহুলির কণ্ঠে এক রোমাঞ্চকর সন্ধ্যা। কোন সময় মেহুলি গেয়ে উঠছে, যদি কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। একের পর এক সঙ্গীত মুখর মায়াবী এক সন্ধ্যা, হাতে ওয়াইনের গ্লাসে সৌম্য, পিয়ানোতে ঝড় মেহুলির। সেই দিন রাতেই অধিক মদ্যপানের জন্য সৌম্য সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে মাথায় চরম চোট পায়। চোট এতটাই মারাত্মক ছিল যে মাথায় রক্ত জমাট বেঁধে সৌম্য কোমায় চলে যায়। ঘটনার আকস্মিকতায় আহিলি
পাথরের মতো হয়ে যায়। মন্দিরা দেবী অনেকদিন আগেই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। অনিকেতবাবুও চলে এসছেন ঘটনা শুনে। কি চরম বিপর্যয় নেমে এলো রায়বাড়িতে। সমস্ত ঘটনায় একজন কেবল স্থির, সে হলো মেহুলি। সবাইকে সান্ত্বনা দিচ্ছে, যার ভাগ্যে যা আছে তা তো হবেই, কেউ তো ভাগ্য পরিবর্তন করতে পারে না। দোষ কার? দোষ তো কারণ নয়, দোষ আমাদের ভাগ্য বিপর্যয়ের। সেদিন সন্ধ্যের আগে প্রিয় বড় নাতনিকে নিজের ঘরে ডেকে নেন হৈমন্তী দেবী। যে পরম আদরে নিজের বালা জোড়া পরিয়ে দিয়েছিল মেহুলিকে, সেই বালা দুটো খুলে নেন। মেহু, তোকে বড় ভালোবাসতাম, কিন্তু হিংসা, ক্রোধ, প্রতিশোধ, স্পর্ধা এগুলো মানুষকে রসাতলে নিয়ে যায়। এ জন্মে পাপের ফল মানুষ এ জন্মেই ভোগ করে। তোর মা, তোর বাবা, তোর বোন কিংবা সৌম্য, তারা প্রত্যেকেই ভোগ করছে, কিন্তু তুইও যা করেছিস সেটাও চরম ভুল। সত্যি কি ভুল? সত্যি কি সকল ভুলের বিচার আমরা করতে পারি? আমরা নিজেদের স্বররিপুকে কি দমন করতে পারি? তাহলে মানুষ মাত্রই ভুল, এই কথাটার কোনো অস্তিত্বই থাকতো না। আর সেই নিয়েই আমার গল্প ভুল, সম্পূর্ণ মনস্তাত্ত্বিক গল্প ভুল। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, লাইক করবেন, এই আশা রাখি। নমস্কার, সবাই ভালো থাকবেন।